আসসালামু আলাইকুম। ঢাকা কলেজের একাদশ শ্রেণীতে 2020-21 সেশনে অধ্যয়নরত শিক্ষার্থীদের তোমাদের ঢাকা কলেজের পক্ষ থেকে তোমাদের অভিনন্দন। তোমরা ঢাকা কলেজের গৌরবময় ইতিহাসের সাথে যুক্ত হতে পেরেছো, এজন্য তোমাদেরকে ঢাকা কলেজের পক্ষ থেকে আন্তরিকভাবে শুভেচ্ছা জ্ঞাপন করছি। করোনা ভাইরাস নামক এই মহামারীর কারণে তোমাদের সাথে সরাসরি ক্লাসের পরিচয় হবার মতো আমাদের সুযোগ এখনও তৈরি হয়ে ওঠেনি, কিন্তু যেটা আমরা করতে পারি সেটা হচ্ছে গিয়ে আমি আমার নিজের পরিচয়টা তোমাদেরকে দিতে পারি। আমি নওশিন তাহসিন, প্রভাষক রাষ্ট্রবিজ্ঞান, ঢাকা কলেজ, ঢাকা। তো এই করোনা ভাইরাসের এই মহামারীর কারণে তোমাদের সাথে যে দৈনন্দিন যে ক্লাসরুমের যে শিক্ষা কার্যক্রম সেটি আমাদের ব্যাহত হচ্ছে, এবং এই ব্যাহত হবার দরুন যেটি হচ্ছে যে সেটা আমরা তোমাদের এই বাসায় স্বাস্থ্যবিধি মেনে থাকার এই সময়টাকে তোমরা যেন কাজে লাগাতে পারো, সেজন্য আমরা আমাদের পক্ষ থেকে আমরা যতটুকু তোমাদেরকে সাহায্য করতে পারি আমরা অবশ্যই সাহায্য করার চেষ্টা করব। আমাদের অনেক সময় হয়তোবা লজিস্টিক সাপোর্টের কিছু কমতি থাকবে, কিন্তু আমাদের আন্তরিকতার কখনো কোনো ঘাটতি থাকবে না। তো আশা করছি তোমরা প্রত্যেকেই সবাই স্বাস্থ্যবিধি মেনে প্রত্যেকেই যার যা নিজ নিজ অবস্থানে নিজ নিজ বাসগৃহে অবস্থান করছো। তোমরা নিজেরা সতর্ক আছো এবং সাথে সাথে তোমরা তোমাদের পরিবার পরিজন আত্মীয় স্বজন সবাইকে সচেতন করছো, এবং সবাই এই কঠিন এই মহামারীর হাত থেকে নিজেদেরকে অবশ্যই রক্ষা করার অবশ্যই চেষ্টা করছো। তো ঢাকা কলেজের শিক্ষার্থীদের সাথে সাথে এই অনলাইন ক্লাসটি যারা বাংলাদেশের বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা যারা এই ক্লাসটি সবাই তোমরা যারা দেখছো তাদেরকে প্রত্যেককে আমাদের পক্ষ থেকে স্বাগতম, এবং আমাদের এর পক্ষ থেকে তোমাদেরকে এই অনলাইন ক্লাসটি নৈমিত্তিকভাবে তোমাদের দেখার আমন্ত্রণ জানিয়ে আমি আমার আজকের ক্লাস তোমাদের সাথে শুরু করছি। তো তোমাদের টপিকে তোমাদের রুটিনে আমরা আগেই দিয়েছিলাম যে আজকে তোমাদের সাথে পৌরনীতির যেটি আজকে আমার সাথে তোমাদের প্রথম ক্লাস। তো এই প্রথম ক্লাসে তোমাদের সাথে পৌরনীতির যে পরিচিতি পর্ব যেটি আমরা প্রথম অধ্যায় সেই প্রথম অধ্যায় নিয়ে আমরা পৌরনীতি কি, পৌরনীতি পাঠের প্রয়োজনীয়তা কি, পৌরনীতি পাঠের গুরুত্ব, পৌরনীতি পাঠের পরিধি, এসব বিষয় নিয়ে তোমাদের সাথে আজকে আমি আলোচনা করব। যাকার কথা না বাড়িয়ে এখন আমরা মূল আলোচনায় ফিরে আসি। তো আমরা জানি যে মানুষ সামাজিক জীব, সমাজবদ্ধ হয়ে বসবাস করা এটি মানুষের একটি সহজাত প্রবৃত্তি। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত প্রত্যেকটি মানুষকে তার পরিবার পরিজন আত্মীয় স্বজন স্নেহ ভালোবাসার বন্ধনে প্রত্যেকটি মানুষ সমাজ পরিবারে প্রত্যেকে আবদ্ধ। তো এজন্যই মানুষ কখনো আপনজনের সাহায্য সহযোগিতা ছাড়া কখনো বেঁচে থাকতে কখনো পারে না। এজন্যই অ্যারিস্টটল, আমাদের গ্রিক দার্শনিক, আমাদের রাষ্ট্রবিজ্ঞানের আদিগুরু অ্যারিস্টটল একটি কথা বলেছিলেন যে মানুষ প্রকৃতিগতভাবে সামাজিক জীব। যে ব্যক্তি সমাজবদ্ধ হয়ে বসবাস করতে পারে না সে হয় পশু, না হয় দেবতা। তো এই সমাজবদ্ধভাবে মানুষের যে বসবাস করার যে প্রবৃত্তি বা সমাজবদ্ধভাবে বসবাস করার যে একটি নেচার, এই নেচারের কারণেই কিন্তু মানুষকে স্বাভাবিকভাবেই কিন্তু অনেক ধরনের কিন্তু সংগঠন, সামাজিক, পারিবারিক, রাজনৈতিক, অর্থনৈতিক অনেক ধরনের সংগঠনের সাহায্য সহযোগিতা আসলে গ্রহণ করতে হয়। তো প্রাচীনকালে মানুষ যখন সমাজবদ্ধ হয়ে যখন বসবাস করত, যখন তারা শিকার করে তারা তাদের জীবিকা নির্বাহ করত এবং সংঘবদ্ধভাবে যখন তারা বসবাস করা
শুরু করেছিল, এই সূচনা পর্বের শুরু করার পর থেকে বিজ্ঞানের যতই অভূতপূর্ণ বা অন্য আবির্ভাব ঘটুক না কেন, মানুষের যতই চিন্তা চেতনা, বৈজ্ঞানিকভাবে মানুষ যতই অগ্রগতি সাধন করুক না কেন, কিন্তু মানুষের মধ্যে এখনো কিন্তু যেটি এই সমাজবদ্ধ হয়ে বসবাস করার যে প্রবৃত্তি বা নেচার, এটি কিন্তু এখনো কিন্তু কমে যায়নি, বরং দিন দিন ভাবে কিন্তু সমাজবদ্ধ হয়ে বসবাস করার যে নেচারটা, সেটি কিন্তু দিন দিন কিন্তু বেড়েই চলছে। এই বেড়ে চলার কারণেই কিন্তু মানব সমাজ বা মানুষ কিন্তু একে অপরের উপর কিন্তু নির্ভরশীল। আর এই যে নির্ভরশীল, এই নির্ভরশীলতার ধারণা থেকেই কিন্তু মানুষের মধ্যে কিন্তু অতীতে একজন ব্যক্তি যখন আরেকটি এই সমাজ বা সমাজ ব্যবস্থা মানুষের উপরে যখন সমাজবদ্ধ হয়ে বসবাস যখন করত, তখনই কিন্তু মানুষের কিন্তু এই যে মানুষের সাহায্য সহযোগিতা করার বা কারোর কাছ থেকে সাহায্য সহযোগিতা নেওয়ার যে প্রবণতা, এই প্রবণতার কারণেই কিন্তু তাকে কিন্তু সংগঠনের প্রয়োজনীয়তা কিন্তু দেখা দিয়ে থাকে। এবং মানব সমাজের যে আদি সময় থেকে শুরু করে এখন পর্যন্ত মানুষকে কিন্তু কিছু নিয়ম কানুন রীতিনীতি আনুষ্ঠানিকতা এগুলো কিন্তু বিভিন্ন ধাপ অতিক্রম করে কিন্তু মানুষকে কিন্তু সমাজে বসবাস করতে হয়। এবং এই যে আসলে জ্ঞানের যে শাখায় মানুষের নাগরিক জীবনের যে সকল প্রয়োজনীয়তা, যেগুলো প্রয়োজন এবং আনুষ্ঠানিকতা রীতিনীতি মেনে চলার বা নাগরিক সমাজে বসবাস করতে হলে মানুষের যে সকল সুযোগ সুবিধা পাওয়ার প্রয়োজনীয়তা আছে, সেই প্রয়োজনীয়তার ধারণা থেকেই কিন্তু পৌরনীতি বা সিভিক্স শব্দটি কিন্তু এসেছে। এবং নাগরিক জীবনের আনুষঙ্গিক ব্যক্তি সমাজ রাষ্ট্র থেকে সমাজে বসবাসরত নাগরিক জনসাধারণ যে সকল সুযোগ সুবিধা বা যে সকল আনুষঙ্গিক যে সকল ধারণা, যেগুলো নাগরিক সমাজের সাথে সংশ্লিষ্ট সকল বিষয়াবলীর সাথে নাগরিক সমাজের যে একটি মিলবন্ধন, সেটিকেই আসলে সাধারণভাবে কিন্তু পৌরনীতি বলা হয়। এজন্যই পৌরনীতিকে অনেক সময় বলা হয় নাগরিকতা বিষয়ক বিজ্ঞান। পৌরনীতি ও সুশাসন হচ্ছে গিয়ে সামাজিক বিজ্ঞানের বিশেষ একটি রূপ। তো নাগরিকতার সাথে জড়িত বা নগর জীবনের আনুষঙ্গিক সুযোগ সুবিধা, রীতিনীতি প্রতিষ্ঠান, এগুলোর সাথে নগরের মানুষের জীবনযাত্রা যে একটি মিলবন্ধন, সেই মিলবন্ধনের একটি ধারণা থেকে কিন্তু সর্বপ্রথম কিন্তু পৌরনীতি শব্দটির কিন্তু আমরা উদ্ভব বা আমরা উৎপত্তি কিন্তু দেখে থাকি। তো পৌরনীতির যে ধারণা আমরা জানি যে ইংরেজি সিভিক্স শব্দটির বাংলা প্রতিশব্দ হচ্ছে পৌরনীতি। পৌরনীতি শব্দটি এসেছে ল্যাটিন শব্দ থেকে সিভিস এবং সিভিটাস। এর অর্থ হচ্ছে নাগরিক ও নগর রাষ্ট্র। তো নাগরিক ও নগর রাষ্ট্রের সাথে সংশ্লিষ্ট অথবা নাগরিকদের আচরণ আচার ব্যবহার রীতিনীতি ইত্যাদির সাথে জড়িত তো যে বিজ্ঞান, তাকে আমরা সাধারণভাবে বলে থাকি হচ্ছে পৌরনীতি। তো প্রাচীন ভারতবর্ষে এবং গ্রিসে মূলত সর্বপ্রথম নাগরিকদের অধিকার, কর্তব্য, দায় দায়িত্ব ইত্যাদি সম্পর্কিত আলোচনা করা হয়ে থাকে। সংস্কৃত ভাষায় নগরকে পুর বা পুরী এবং নগরের অধিবাসীদের বলা হতো তো তখন পুরবাসী। তো এজন্যই নগরের অপর নাম আমরা জানি হচ্ছে গিয়ে পৌরজীবন, অর্থাৎ পৌর জীবনের সাথে সংশ্লিষ্ট বিষয়াবলীকে আমরা বলে থাকি পৌরনীতি। তো সংস্কৃত ভাষায় নগরকে বলা হতো সেই সময় পুর বা পুরী এবং নগরের যারা অধিবাসী ছিল তাদেরকে বলা হতো পুরবাসী। এই পুরবাসীর এই ধারণা থেকেই কিন্তু সর্বপ্রথম আমরা পৌরনীতির ধারণা কিন্তু উদ্ভব পেয়ে থাকি। তো প্রাচীন গ্রিসে সে সময় একটি সময় কালে আমরা দেখে থাকি হচ্ছে গিয়ে এক একটি নগরকে এক একটি ছিল নগর রাষ্ট্র, এবং সেই নগর রাষ্ট্রের আয়তন এবং লোক সংখ্যা উভয়ই ছিল খুব
সীমিত। প্রাচীন গ্রিসের এথেন্স, স্পার্টা প্রভৃতি আমরা নগর রাষ্ট্রের উদাহরণ আমরা দেখতে পাই, এবং নগর রাষ্ট্রের মধ্যে তারা শুধু রাজনৈতিক এবং বিষয়াদি নিয়ে সে সময় আলোচনা করা হতো, এবং সে সময় যেটি দেখা যেত যে যারা আসলে শাসন কার্যের সাথে সরাসরিভাবে যুক্ত ছিল তাদেরকেই কিন্তু সমাজের কিন্তু নাগরিক বলা হতো। তো এছাড়া যারা যারা বাকি যারা সদস্য তাদেরকে থেকে তখন নাগরিক বলা হতো না। এবং এই যে যারা এই নগর সমাজের বা শাসন কার্যের সাথে সরাসরি যুক্ত ব্যক্তিদের, যারা নাকি এই নাগরিকদের অধিকার, কর্তব্য ও এই সকল যে বিষয়াদি ছিল, যে রাষ্ট্রের অধিকার, নাগরিকদের অধিকার, কর্তব্য, দায়িত্ব, এগুলো পুরোপুরিভাবে রাষ্ট্রের শাসকগণই একমাত্র শুধু ভোগ করত। তো এই ধারণা থেকে সর্বপ্রথম কিন্তু নাগরিক ধারণার কিন্তু উদ্ভব হয়, এবং সুতরাং আমরা বলতে পারি যে সে সময় পৌরনীতির যে আলোচনার যে বিষয়বস্তু যেটি ছিল সেটির আসলে ক্ষেত্রটা ছিল খুব সীমিত। কিন্তু বর্তমানে পৌরনীতির আমরা যদি আলোচনা করতে চাই তাহলে আমরা দেখব যে আসলে শব্দগত অর্থে পৌরনীতিকে আলোচনা করা যায় না, কারণ এথেন্স ও স্পার্টার মতো নগর রাষ্ট্র কেন্দ্রিক যে সমাজ ব্যবস্থা সেটি এখন আর বর্তমানে নেই। এখন বর্তমানে যে সমাজ ব্যবস্থা আমরা দেখে থাকি সেটি হচ্ছে গিয়ে জাতি রাষ্ট্র বা নগর রাষ্ট্র, যেখানে আমরা দেখি যে প্রাচীন গ্রিসের মতো এখন আর সীমিত সংখ্যক লোক আর সীমিত সীমারেখা নিয়ে কিন্তু রাষ্ট্র এখন আর গঠিত হয় না। এখন বর্তমানে জাতিরাষ্ট্র গঠিত হচ্ছে, এবং জাতিরাষ্ট্রের আয়তন এবং লোক সংখ্যা তাকে অনেক বিশাল। তো এই বিশাল আয়তনের জনগোষ্ঠীটির জন্য একজন শাসকবর্গ থাকে, এবং ওই শাসকবর্গ তার রাষ্ট্রের জনসাধারণদের নাগরিক সমাজের যাবতীয় সুযোগ সুবিধা তারা প্রদান করে থাকে। নাগরিক অধিকার, কর্তব্য, দায়িত্ব, মানবাধিকার, মৌলিক অধিকার, আইনের শাসন, এ সমস্ত বিষয়াদি এখন জাতিরাষ্ট্রের সাথে অঙ্গাঙ্গিভাবে আমরা জড়িত। তো বর্তমানে আসলে নাগরিক বলতে আমরা সেই ব্যক্তিকে আমরা বুঝে থাকি যারা একটি নির্দিষ্ট স্থানে স্থায়ীভাবে বসবাস করেন, রাষ্ট্রের প্রতি যারা আনুগত্য প্রদর্শন করেন, রাষ্ট্রের প্রতি যারা দায়িত্ব পালন করেন, এবং রাষ্ট্র স্বীকৃত সামাজিক, অর্থনৈতিক এবং রাজনৈতিক সকল ক্ষেত্রে যে ব্যক্তি বা ব্যক্তিবর্গ সকল সুযোগ সুবিধা গ্রহণ করেন তাকে এখন আমরা নাগরিক বলে থাকি। এবং একটি জাতিরাষ্ট্রের নাগরিকদের জীবন এবং তাদের যে কার্যাবলীর যে ভিন্নতা সেটি হচ্ছে ব্যাপক। তো আধুনিক অর্থে নাগরিকরা হচ্ছে রাষ্ট্রের সেই জনসাধারণ যারা একটি নির্দিষ্ট স্থানে স্থায়ীভাবে বসবাস করে, রাষ্ট্রের প্রতি আনুগত্য প্রদর্শন করে, রাষ্ট্র কর্তৃক স্বীকৃত যে সকল অধিকারগুলো সেগুলো ভোগ করে, এবং আনুষঙ্গিকভাবে রাষ্ট্রের সার্বভৌমত্ব বজায় রাখার ক্ষেত্রে সরকারকে এবং শাসকবর্গকে তারা সর্বাঙ্গীনভাবে রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে সাহায্য সহযোগিতা করে। এই সকল ব্যক্তিবর্গকে আমরা বর্তমানে এখন নাগরিক বলে থাকি। তো আসলে পৌরনীতি হচ্ছে সামাজিক বিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ একটি শাখা। তো নাগরিক জীবনের সাথে সম্পর্কিত বা নাগরিক জীবনের সাথে সম্পর্কিত স্থানীয়, জাতীয়, আন্তর্জাতিক পর্যায়ে জ্ঞানের যে শাখা আলোচনা করে তাকে আমরা সাধারণভাবে বলতে পারি হচ্ছে পৌরনীতি। তো পৌরনীতি নাগরিক জীবনের অধিকার, কর্তব্য, দায়িত্ব, মানুষের কার্যাবলী, অভ্যাস, রীতিনীতি, রাষ্ট্র এবং রাষ্ট্রের অন্যান্য যে সকল সামাজিক প্রতিষ্ঠানসমূহ আছে সেগুলোর যথাযথভাবে পরিচালনা, এই সকল বিষয় নিয়ে কিন্তু পৌরনীতির মূল আলোচনার বিষয়বস্তু। তো পৌরনীতির যে একটি পরিধি এবং বিষয়বস্তু আমরা এতক্ষণ কিছুটা আমরা দেখলাম যে আসলে পৌরনীতির আলোচনার ক্ষেত্র এবং বিষয়বস্তু কিন্তু মূলত অনেক ব্যাপক। তো নাগরিকগণ সামাজিক এবং রাজনৈতিকভাবে পৌরনীতি এবং সুশাসনের আলোচনার হচ্ছে গিয়ে মূল আলোচনার বিষয়। যে পৌরনীতির যেহেতু ক্ষেত্রটা অনেক ব্যাপক, তাই পৌরনীতির যদি আমরা এখন পরিধি এবং তার বিষয়বস্তু আলোচনা করতে যাই তাহলে আমরা দেখব যে পৌরনীতির
যে একটি ধারণা, সেটি নাগরিক জীবনের সমুদয় সুযোগ সুবিধা নিয়ে কিন্তু পৌরনীতি আলোচনা আমাদের করে থাকে। তো পৌরনীতিকে আমরা তোমাদের সাথে আমি আগেই বলেছি, পৌরনীতিকে সাধারণভাবে বলা হয় হচ্ছে নাগরিকতা বিষয়ক বিজ্ঞান। কারণ পৌরনীতি নাগরিক জীবনের অধিকার, কর্তব্য, দায়িত্ব, মানবাধিকার, সুনাগরিকতা, একটি রাষ্ট্রের নাগরিক হবার জন্য কি কি গুণাবলী প্রয়োজন, আবশ্যিকতা, তাদের নাগরিকদের অধিকার, কর্তব্য, মানবাধিকার, এই সকল বিষয় নাগরিকের সমস্ত গুণ নিয়ে পৌরনীতি আলোচনা করে থাকে। এজন্য পৌরনীতিকে আমরা আগেও বলেছি, আমরা এখনো বলছি, পৌরনীতিকে বলা হয় নাগরিকতা বিষয়ক বিজ্ঞান। মানব সমাজের একটি আদি সংগঠন আমরা জানি হচ্ছে পরিবার, এবং এই পরিবারের সময় স্রোতে বা সময়ের বিবর্তনের যে একটি ধারণা, সেই ধারণার সাথে সাথে পরিবারের ধারণাও কিন্তু অনেক অংশে কিন্তু পরিবর্তিত হচ্ছে। তো পরিবর্তিত হয়ে কিন্তু গড়ে উঠেছে সমাজ এবং রাষ্ট্র এবং অন্যান্য প্রতিষ্ঠানকে কেন্দ্র করে। তাই পৌরনীতির এবং সুশাসনের প্রকৃতি বা পরিধি আমরা যদি আলোচনা করতে চাই, তাহলে নাগরিক জীবনের অবশ্যই অতীত, বর্তমান, ভবিষ্যৎ এই সকল বিষয়কে আমাদের সামনে আনতে হবে। কারণ সামাজিক পরিবর্তনের যে প্রকৃতি এবং পরিধি বা রাজনৈতিক প্রতিষ্ঠানসমূহ পালন করার যে বাধ্যবাধকতা, সেটি কিন্তু একটি মানুষ কিন্তু সর্বপ্রথম কিন্তু তার নিজের পরিবারেই কিন্তু শিখে থাকে। কারণ পরিবারই হচ্ছে একটি শিশুর বা একজন ব্যক্তির কিন্তু প্রধান কিন্তু শিক্ষার স্থান। তো পরিবার থেকে একজন শিশু বা একটি শিশু ও নাগরিক, সুনাগরিক এবং রাজনৈতিক বিষয়াদি, রাজনৈতিক প্রতিষ্ঠানসমূহ সম্পর্কে সর্বপ্রথম ধারণা পেয়ে থাকে। তো এজন্য আমরা বলতে পারি যে মানব সভ্যতার আদি সংগঠন হিসেবে পরিবার হচ্ছে গিয়ে পৌরনীতির একটি পরিধি বা বিষয়বস্তুর একটি আওতাভুক্ত একটি বিষয়। পৌরনীতি আমাদের রাজনৈতিক এবং রাজনৈতিক প্রতিষ্ঠানসমূহ সম্পর্ক নিয়ে আলোচনা করে। যেমন আমরা দেখি যে রাজনৈতিক দল ব্যবস্থা, রাজনৈতিক দল, সরকারের গঠন, সরকারের প্রকৃতি, সরকারের ক্ষমতা বন্টন, সরকারের গঠন পদ্ধতি, সরকারের বিভিন্ন অঙ্গ সংগঠন, নির্বাচক মণ্ডলী, রাজনৈতিক দল, জনমত, রাজনৈতিক প্রতিষ্ঠান বা সরকার বা সরকারের যে প্রতিষ্ঠানসমূহ তাদের অঙ্গ সংগঠনগুলো কিভাবে পরিচালনা করবে, সেই বিষয়টি কিন্তু আমাদের পৌরনীতি কিন্তু আমাদের শিক্ষা দিয়ে থাকে। এছাড়া নাগরিকদের অতীত, বর্তমান, ভবিষ্যৎ এই সকল কিছু নিয়ে কিন্তু পৌরনীতি আলোচনা করে। নাগরিকরা পূর্বে কেমন ছিল, বর্তমানে তাদের সামাজিক এবং রাজনৈতিক অবস্থা কি, ভবিষ্যতে বা সরকার পরিবর্তনের পর তাদের রাজনৈতিক জীবনে কি কি পরিবর্তন সাধিত হবে বা নাগরিকদের ভবিষ্যতের রূপটা কিরকম হবে, এটি পৌরনীতি আমাদের আলোচনা করে থাকে। এছাড়া আমরা দেখি পৌরনীতি আমাদের বিভিন্ন রকমের জাতীয় এবং বিষয়াদি নিয়ে আলোচনা করে থাকে। যেমন আমরা দেখি যে জাতীয় স্বাধীনতা, ঠিক আছে, এরপরে হচ্ছে কি রাজনৈতিক ক্ষেত্রে নেতার অবদান, নেতার গুণাবলী, বিভিন্ন রকমের জাতীয় স্বাধীনতার মূলক আন্দোলন, বিভিন্ন শাসনতান্ত্রিক সমস্যা, দেশের যে কোনো ধরনের শাসনতান্ত্রিক সমস্যা থেকে উত্তরণের ঘটানোর যে প্রক্রিয়া, এই সকল বিষয়সমূহ নিয়ে আমাদের পৌরনীতি আলোচনা করে। এছাড়া আমরা পৌরনীতি আমাদের আন্তর্জাতিক বিষয়াদি নিয়ে আলোচনা করে থাকে। যেমন একটি দেশ তার সার্বভৌমত্ব ও একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র, তাকে অন্যান্য রাষ্ট্রের সাথে তাকে আন্তর্জাতিকভাবে সম্পর্ক তৈরি করে তাকে বসবাস করতে হয় এবং রাষ্ট্রসমূহ, স্বাধীন এবং সার্বভৌম রাষ্ট্রসমূহের মধ্যে তাদের ভিতরকার যত এই যে সম্পর্ক যত বেশি দৃঢ় হবে, তারা আন্তর্জাতিক অঙ্গনে আরও বেশি তারা মাথা উঁচু করে দাঁড়াতে পারবে। এছাড়া বিভিন্ন আন্তর্জাতিক যে সংগঠনগুলো আছে, যেমন আমরা জানি যে জাতিসংঘ, IMF, বিশ্ব ওয়ার্ল্ড ট্রেড
অর্গানাইজেশন, এছাড়া জাতিসংঘের অঙ্গভুক্ত আরও বিভিন্ন অঙ্গ সংগঠন যারা আসলে সাহায্য সহযোগিতার তার নীতিতে যারা বিশ্বাসী, এ সকল রাষ্ট্রগুলো তাদের সাহায্য করার প্রকৃতি বা সাহায্য করার ধরন, এই সকল দিকগুলো আমাদের পৌরনীতি আমাদের আলোচনা করে থাকে। এছাড়া আমরা দেখি যে রাজনৈতিক এবং সমাজের কিছু কিছু বিমূর্ত বিষয় নিয়ে আমাদের পৌরনীতি আলোচনা করে থাকে, যেমন মূল্যবোধ, আইন, স্বাধীনতা, সাম্য, আইনের প্রকৃতি, সার্বভৌমত্ব বলতে কি বোঝায়, স্বাধীনতার প্রকৃতি, প্রকারভেদ বা স্বাধীনতা রক্ষা কবচ, কিভাবে স্বাধীনতাকে রক্ষা করা যায়, আইনের ধরন, আইনের উৎস, এই সকল দিকগুলো কিছু কিছু সামাজিক এবং রাজনৈতিক প্রেক্ষাপট দিয়ে আমাদের সামনে আলোচনা করে থাকে। নাগরিকদের স্থানীয় দিকগুলো নিয়ে আলোচনা করে থাকে, যেমন ইউনিয়ন পরিষদ, জেলা পরিষদ, উপজেলা পরিষদ, এই বিষয়গুলো নিয়ে। এছাড়া আমরা দেখি শহরাঞ্চলের যে সিটি কর্পোরেশন, তাদের কর্মকাণ্ড, তাদের কাজের পরিধি, এই সকল দিকগুলো নিয়ে আমাদের পৌরনীতি আমাদের আলোচনা করে থাকে। তো এই ক্ষেত্র থেকে আমরা বুঝতে পারি যে আসলে পৌরনীতির আলোচনার ক্ষেত্র বা ব্যাপ্তি আসলে অনেক বড়, এবং এর আলোচনার ব্যাপ্তি যেহেতু বড়, তাই আমাদের একটা জিনিসকে অবশ্যই মাথায় রাখতে হবে যে আমাদের পৌরনীতি পাঠের তো এজন্য প্রয়োজনীয়তাটা আমরা দেখি অনেক বেশি ব্যাপক। যে কেন আমাদের আসলে পৌরনীতিটা, কেন আমাদের পৌরনীতি যে একটি বিষয়, সামাজিক বিজ্ঞানের একটি অংশ, এই অংশটি আসলে পাঠ করার কেন প্রয়োজন, এই প্রয়োজনীয়তা যদি আমরা আলোচনা করতে চাই, তাহলে আমরা দেখব যে আসলে সুস্থ ও সুন্দরভাবে আমরা সমাজ এবং রাষ্ট্রীয় জীবন গঠন করতে গেলে আমাদের পৌরনীতি পাঠ করতে হয়। একজন ব্যক্তি একটি রাষ্ট্রের নাগরিক হবার সাথে সাথে একজন সচেতন নাগরিককে অবশ্যই রাষ্ট্রে বসবাসকারী নাগরিকদের ন্যায় তাকে অবশ্যই জানতে হবে তার নিজ রাষ্ট্রের সংবিধানে উল্লেখিত মৌলিক অধিকার, তার সরকার পদ্ধতি, ধরন, নির্বাচন পদ্ধতি, নির্বাচক মণ্ডলী, কিভাবে সরকার পরিবর্তন হবে, সরকার পরিবর্তনের রূপরেখা কি, তার একটি স্বাধীন রাষ্ট্রের নাগরিক হিসেবে নাগরিক সুবিধা সে কি ভোগ করতে পারে। একজন সচেতন নাগরিক হতে হলে একজন ব্যক্তিকে কি গুণাবলী সম্পূর্ণ হতে হবে, এই সকল দিক আমাদের সমাজ এবং রাষ্ট্রীয় জীবন আমাদের নির্ধারণ করে থাকে। একজন সুনাগরিক হতে আমাদের শিক্ষা দেয়, এবং এই যে আমাদের নাগরিকতার বা একজন নাগরিক হবার জন্য যে আমাদের জ্ঞান দিচ্ছে, যার বিনিময়ে আমরা একজন সুস্থ সচেতন নাগরিক হিসেবে গড়ে উঠছি। তো এই বিষয়গুলোর জন্য আমাদের অবশ্যই পৌরনীতি পাঠ করতে হবে। এছাড়া আমরা আগেও পরিধি পাঠের সময় আমরা বলেছি, যেহেতু আমরা নিজ দেশেরই একমাত্র নাগরিক না, আমাদের আনুষঙ্গিক অন্যান্য বিশ্বের সাথে আমাদের সম্পর্ক বজায় রেখেই আমাদের অবস্থান করতে হয়। যেহেতু বর্তমানে এখন বিশ্বের কোনো রাষ্ট্রই কিন্তু স্বয়ংসম্পূর্ণ না, তাকে একটি রাষ্ট্রের সাথে আরেকটি রাষ্ট্রের সাথে সুসম্পর্ক বজায় রেখে চলতে হয় তাদের নিজ প্রয়োজনের জন্য। তো এজন্য এই প্রয়োজনীয়তাটা উদ্ভব হচ্ছে, এবং কেন কি গ্রাউন্ডে বা কোন ব্যাকগ্রাউন্ডে আমাদেরকে একজনের সাথে সম্পর্ক তৈরি করে অবস্থান করতে হয়, সেই বিষয়টি আমাদের পৌরনীতি আমাদেরকে শিখিয়ে থাকে। তো এই জন্য আমাদের পৌরনীতিকে আমাদের পাঠ করতে হবে। এছাড়া আমরা জানি যে আমাদের বিভিন্ন স্থানীয়, জাতীয় এবং আন্তর্জাতিক যে সংগঠনগুলো আছে, রাজনৈতিক দল কিভাবে গঠন করা হয়, গঠন করার প্রকৃতি কি, একজন নেতা তার নেতৃত্বের গুণাবলী কি, রাজনৈতিক দল ব্যবস্থা বা রাজনৈতিক দলগুলোকে আরো কিভাবে সুসংগঠিত করা যায়, এই বিষয়গুলোকে একজন নাগরিক যখন সুন্দরভাবে জানবে, তখনই কিন্তু রাষ্ট্রের সরকার ব্যবস্থা আরো বেশি সচেতন হবে, এবং সচেতনভাবে সরকার
আর রাষ্ট্র পরিচালনার কাজে ন্যস্ত থাকবে। এছাড়া আমরা দেখি যে পৌরনীতি আসলে গণতান্ত্রিক মানুষের যে চেতনাবোধ, সেই চেতনাবোধটাকে জাগ্রত করে, আরও মানুষের মধ্যে এই চেতনাবোধটা টাকে তৈরি করতে এবং এবং ব্যক্তির মধ্যে দেশাত্মবোধের যে একটি ধারণা বা দেশাত্মবোধ বা নিজ দেশের প্রতি যে ভালোবাসা, সেই বিষয়টিকে জাগ্রত করার জন্য আমাদের অবশ্যই পৌরনীতিকে পড়তে হবে। কারণ যখনই আমরা নিজ দেশ এবং নিজ দেশের এই সকল সংগঠনের বিষয় যখন আমরা জানবো, তখনই কিন্তু আমাদের নিজ দেশের প্রতি ভালোবাসাটা আরও বেশি বেড়ে যাবে। এছাড়া আমরা দেখি যে আসলে একজন সুযোগ্য নেতৃত্ব আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ আমরা বলে থাকি। তো এই যে সুযোগ্য যে নেতৃত্ব বা একজন সঠিক নেতা আগামী দিনের জন্য তৈরি করতে আমাদের অবশ্যই একজন নেতৃত্বের কি কি গুণাবলীর প্রয়োজন, সেই বিষয়টি জানতে হবে। একজন উত্তম নেতার বৈশিষ্ট্য কি এবং 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 একজন বলিষ্ঠ নেতা কিভাবে একটি দেশকে সামনে এগিয়ে নিয়ে যেতে পারে। যেমন আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তো এরকম ধরনের এই যে বলিষ্ঠ নেতৃত্ব গড়ে ওঠানোর জন্য আমাদের অবশ্যই পৌরনীতিকে পাঠ করতে হবে। সর্বমোট কথা হচ্ছে গিয়ে পৌরনীতিকে পাঠ করার প্রয়োজনীয়তা এজন্য যে একজন স্বাধীন দেশের সচেতন নাগরিক হিসেবে কে সরকার দেশ এবং রাষ্ট্র পরিচালনা করার যে পদ্ধতিটা, সেই বিষয়টাকে অবশ্যই এই প্রত্যেকটি নাগরিককে আরও সচেতন হবার জন্য তাকে অবশ্যই পৌরনীতির বিষয়টিকে অবশ্যই জানতে হবে এবং সেটিকে আসলে পাঠ করতে হবে। তো এজন্য পৌরনীতির যে পাঠের যে আমরা গুরুত্ব আমরা যদি এখন দেখে থাকি কি যে আসলে ইম্পর্টেন্সটা কি, কেন আমাদের পৌরনীতি এবং সুশাসন পাঠের আমাদের গুরুত্ব আমরা দেখে থাকি। তো আমরা দেখি যে আসলে আমাদের নিজ দেশের প্রতি ভালোবাসাটাকে বৃদ্ধি করবার জন্য প্রত্যেকটি দেশ তার নিজের মাতৃভূমি, তাদের প্রতি যে মমত্ববোধ ভালোবাসা, সেই বিষয়টিকে আরও বেশি গাঢ় করার জন্য, আরও বেশি তৈরি করার জন্য আমাদের অবশ্যই পৌরনীতির আমাদের গুরুত্ব আছে। আমাদের রাজনৈতিকভাবে সচেতন হতে সাহায্য করে একজন সচেতন নাগরিক হিসেবে গড়ে তুলতে সাহায্য করে। আমরা পৌরনীতি পাঠ করলে আমরা রাষ্ট্রের সুশাসন সম্পর্কে জানতে পারবো। আমাদের অবশ্যই সংবিধান বিষয়ে আমাদের জানার যেটি আগ্রহ সেটি বাড়বে, কারণ আমরা জানি যে একমাত্র পৌরনীতি বা রাষ্ট্রবিজ্ঞানের সাথে জড়িত ব্যক্তিরাই কিন্তু আসলে সংবিধান সম্পর্কে কিন্তু অনেক বেশি ভালো তাদের জ্ঞান আছে। আমাদের রাজনৈতিকভাবে সচেতনতা তৈরি করার জন্য আমাদের পৌরনীতি পাঠ করার আমাদের প্রয়োজন। এছাড়া আমরা জানি যে আমাদের যে রাষ্ট্রের যে মূলনীতি আছে, যেমন বাঙালি জাতীয়তাবোধ, ধর্ম নিরপেক্ষতা, সমাজতন্ত্র, গণতন্ত্র, এই যে আমাদের যে চারটি যে আমাদের যে মূলনীতি, এই মূলনীতিগুলো সম্পর্কে আমাদের জ্ঞান লাভ করতে হলে বা এই মূলনীতিগুলো আসলে কি বিস্তারিতভাবে জানতে হলে আমাদের অবশ্যই পৌরনীতির সম্বন্ধে আমাদের ধারণা জানতে হবে। আর সর্বোপরি হচ্ছে গিয়ে জাতীয় ইতিহাস সম্পর্কে জানতে, আমাদের প্রত্যেকটি জাতিরই প্রত্যেকটি দেশেরই একটি নিজ নিজ ইতিহাস আছে। আমাদের বাংলাদেশেরও একটি নিজ ইতিহাস আছে। আমরা ৭১ সালে রক্তক্ষয়ী সংগ্রামের মাধ্যমে আমরা একটি স্বাধীন সার্বভৌম দেশে আমরা আসতে পেরেছি এবং যার জন্য নাকি তোমরা এখন অনলাইন ক্লাস করতে পারছো। তো এই যে একটি অবদান, এই অবদানটা আসলে কিভাবে আসলে, এজন্য নিজ দেশের ইতিহাস সম্পর্কে জানতে হলে অবশ্যই আমাদের পৌরনীতিকে আমাদের জানতে হবে। একটি সুখী সমৃদ্ধশালী সোনার বাংলা গড়ার জন্য হলেও আমাদের পৌরনীতি এবং সিভিক সম্পর্কে আমাদের জ্ঞান লাভ করতে হবে। তো এই যে পৌরনীতি এবং সুশাসন, যার একটি ইন্ট্রোডাক্টরি চ্যাপ্টার তোমাদের সাথে আমি আজকে আলোচনা তোমাদের সাথে আমি করলাম। তো এতক্ষণ আমরা যে বিষয়টিকে নিয়ে বললাম সেটি হচ্ছে পৌরনীতির ক্ষেত্রটি। তো পৌরনীতির সাথে এতে আমি তোমাদের সাথে আগে বলেছি যে বর্তমানে এখন জাতিরাষ্ট্রের ধারণার উদ্ভবের কারণে আমাদের সাথে জাতিরাষ্ট্রের সাথে কিন্তু একটি সুশাসন যে একটি প্রত্যয় বা সুশাসন যে একটি ধারণা, সেই ধারণাটি আমরা কিছুটা এখন আমরা দেখতে পারি। যেমন হচ্ছে গিয়ে 1980 সাল থেকে জাতিসংঘ আর ইউএনডিপি সহ বেশ কিছু আন্তর্জাতিক সংস্থা বা আন্তর্জাতিক সংগঠন বাস্তবিকভাবেই চিন্তা
করা শুরু করে যে এই যে গণতান্ত্রিক দেশ বা গণতান্ত্রিক রাষ্ট্রগুলো গঠন করা হচ্ছে, সেই গঠন করার জন্য এসব সংস্থার মূল উদ্দেশ্যটা আসলে সেই সময় চিন্তার ছিল যে রাষ্ট্র থেকে দুর্নীতি, অস্বচ্ছতা, সরকারের যে দায়িত্বহীনতা এবং 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 মানবাধিকারের প্রতি যে অশ্রদ্ধা, এই অশ্রদ্ধাগুলোকে কিভাবে আসলে দূর করা যায়, যার জন্য 1992 সালে বিশ্ব ব্যাংক, আমরা জানি যে গভর্নেন্স অ্যান্ড ডেভেলপমেন্ট শীর্ষক একটি রিপোর্টে সর্বপ্রথম সুশাসন ধারণাটি আসলে আমাদের সামনে তুলে ধরে। তো এই সুশাসনের যে এই ধারণা, সেটি হচ্ছে কি এটি এই সুশাসন সম্পর্কে আমরা যদি বলতে চাই তাহলে আমরা বলবো যে আসলে সুশাসন হচ্ছে এমন একটি ধারণা যেখানে একটি গণতান্ত্রিক এই রাষ্ট্রে একজন শাসক এবং শাসিতদের মধ্যে সুসম্পর্ক বিরাজ করবে, বিকেন্দ্রীকরণ নীতির ভিত্তিতে সরকার পরিচালনা হবে, বিচার বিভাগীয় স্বাধীনতা থাকবে। ঠিক একইভাবে আমরা দেখি যে যেখানে জবাবদিহিতা থাকবে, জন অংশগ্রহণ থাকবে, নির্বাচন থাকবে, নির্বাচক মণ্ডলী থাকবে এবং ক্ষমতার অবশ্যই বিভাজন থাকবে। তো সরকার যখন তার জনসাধারণ এবং সরকারের মধ্যে যে সেই দূরত্বটা যখন কমে আসবে এবং রাষ্ট্রের প্রত্যেকটি অঙ্গ সংগঠন, প্রত্যেকটি ক্ষেত্রে যখন প্রত্যেকের একটি জবাবদিহিতা থাকবে, দায়িত্ববোধ থাকবে এবং স্বচ্ছতা এবং জবাবদিহিতার ভিত্তিতে যখন একটি গণতান্ত্রিক দেশ যখন গঠন করা হবে, তখনই আমরা বলবো যে আসলে সেই রাষ্ট্রের সুশাসন ব্যবস্থা বিরাজ করছে এবং জনগণ তাদের মৌলিক অধিকারগুলো স্বয়ংসম্পূর্ণভাবে তারা পাচ্ছে। তো এজন্যেই সুশাসন শব্দটি বর্তমানে পৌরনীতির সাথে অঙ্গাঅঙ্গিভাবে জড়িত। এজন্যই আমাদের দেশে এই পৌরনীতিকে বলা হয় হচ্ছে কি পৌরনীতি ও সুশাসন। তো সুশাসন সম্পর্কে আমরা আগামী ক্লাসে আরো বিস্তারিতভাবে জানবো, যেহেতু এটি একটি প্রথম ক্লাস ছিল, একটি ইন্ট্রোডাক্টরি চ্যাপ্টার, এবং এই চ্যাপ্টারের নামই শুরুর প্রথম অধ্যায়ের নামই ছিল পৌরনীতি ও সুশাসন। তো এজন্যই তোমাদের সাথে সুশাসন সম্পর্কে অল্প কিছু কথা বললাম। তো আজকে আমরা যে বিষয়গুলো সম্পর্কে জানলাম যে আসলে পৌরনীতি বলতে কি বোঝায়, পৌরনীতির প্রকৃতি পরিধি কি, পৌরনীতির বিষয়বস্তু, পৌরনীতি পাঠের প্রয়োজনীয়তা কেন, পৌরনীতি পাঠের গুরুত্ব কি। তো আশা করি তোমরা আবার আগামী ক্লাস অন্য একটি বিষয় নিয়ে তোমাদের সাথে আলোচনা করব, এবং সে পর্যন্ত তো তোমরা সবাই ভালো থাকো। আগামী ক্লাস দেখার তোমাদের আমন্ত্রণ জানাচ্ছি। ধন্যবাদ।